আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ভারত সরকারে ভারতের কেউ এখানে জড়িত হয় নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। তবে তার পেছনে কি নেপথ্যে কি আছে, কি ঘটেছিল? এর মধ্যে যমুনা টিভির একটি রিপোর্ট, 200 কোটি টাকার প্রজেক্ট নিয়ে আলোচনা, পরেই খুন হন এমপি আনার। আমি এটাকে স্পষ্টতই প্রধানমন্ত্রীর পরাজয় বলে দেখছি। মানে পরাজয় শব্দটা বর্তমানে যে ধরনের রেজিম ক্ষমতায় আছে তার সাথে যায়। এই শব্দটাই হয়তো একটা গণতান্ত্রিক সরকারের সাথে আমরা বলতাম না, কিন্তু এই সরকারের সাথে বলতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বেশ কয়েকটি ভিডিওর অংশবিশেষ দেখিয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। বাংলাদেশের এমপি আনোয়ার আজিম আনার খুন হয়েছেন কলকাতায়, সেই বিষয়টি নিশ্চয়ই আপনারা জেনেছেন। এর মধ্যে যমুনা টিভির একটি রিপোর্ট, 200 কোটি টাকার প্রজেক্ট নিয়ে আলোচনা, পরেই খুন হন এমপি আনার। আমি বলেছিলাম ভিডিওতে যে এই খুনের ঘটনাটা স্বাভাবিক না। তো এর পেছনে কিছু কারবার আছে। গোল্ডের একটি ব্যবসার কথা বলেছিলাম, যেটি আলোচনায় আছে, এবং যখনই তিনি উধাও রহস্যজনকভাবে এক সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে না, তখনই ধারণা করা হচ্ছিল যে তিনি হয়তো আর বেঁচে নেই। কিন্তু যেহেতু সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না, পুলিশের কোনো বক্তব্য ছিল না, সুতরাং বলা যাচ্ছিল না যে কি ঘটেছে। কিন্তু তার পরিবার ঠিকই টের পেয়েছে হয়তো, এই কারণে তার মেয়ে কলকাতায় গেছে হয়তো বাবার লাশ আনতে। তো কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের যেই ফ্ল্যাটে ঝিনাইদহ 4 আসনের এমপি আনারের খণ্ডিত মরদেহ পাওয়া যায়, তা ভারতীয় শুল্ক দফতরের একজন কর্মকর্তার ওই ফ্ল্যাটটি, আর তা ভাড়া দেওয়া হয়েছিল একজন বাংলাদেশি নাগরিকের কাছে। তার মানে একটা ব্যবসায়িক লেনদেন বিরোধ কোন একটি ঘটনা আছে। কলকাতা প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের দেয়া তথ্য যমুনা টিভিতে বলা হচ্ছে, গত 13ই মে এমপি আনার খুন হয়ে থাকতে পারেন বলে পুলিশের ধারণা। 13 তারিখে তিনি কোন পাচার চক্রের খপ্পরে পড়ে থাকতে পারেন। প্রায় 200 কোটি টাকার প্রজেক্ট নিয়ে সেখানে আলোচনা চলছিল বলে পুলিশ ক্লু পেয়েছে। এই চক্রের সাথে মোট 6 জন জড়িত বলেও ধারণা করছেন তারা। এদের মধ্যে বাংলাদেশি যেমন আছেন, তেমনি আছেন ভারতীয় নাগরিকও। স্থানীয় পুলিশের কাছে পাওয়া তথ্য, আনোয়ারুল আজিম যখন তার বন্ধুর বাসা থেকে বের হন, তখনও তার সাথে বেশ কয়েকজন দেখা করেন, তার সাথে কথাও বলেন তারা। পরে তাদের সাথে একটি গাড়িতে করে চলে যান তিনি। এদিকে এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে ভারতীয় পুলিশ। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনার সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। গত 11ই মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল আজিম। আসলে কি তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন নাকি এই ব্যবসায়িক কোনো লেনদেনের জন্য, সেটিও কিন্তু পরিষ্কার না। কি তার অসুস্থতা ছিল, কোন ডাক্তারের কাছে দেখালেন, কি করলেন, সেটিও পরিষ্কার না। ওই দিন চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন বর্ডার হয়ে ভারতে গিয়েছিলেন। প্রায় তিনি এই পথ দিয়ে আসা যাওয়া করেন এবং ফ্রিকুয়েন্টলি আসা যাওয়া করেন। তো কোন একটা কারবার আছে ভারতের সঙ্গে, এটা মোটামুটি পরিষ্কার। আচ্ছা, সেখানে যাওয়ার কয়েকদিন যোগাযোগ ছিল পরিবারের সঙ্গে, কিন্তু হঠাৎই লাপাত্তা হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা 19 মে বিকেলে রাজধানীর ডিবি কার্যালয়ে যান এবং পুরো ঘটনা জানান। এরপর থেকে তাকে উদ্ধারের কাজ করছিল দুদেশেরই পুলিশ। তবে একটা বিষয় মানে খুবই অবাক কাণ্ড, যে কেন এই বিষয়টা মানে তাৎক্ষণিকভাবে, অর্থাৎ বিকজ একদিন পাওয়া যাচ্ছে না, সাথে সাথে কেন পুলিশ তৎপর হলো না? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, প্রতিক্রিয়া দিয়েছেন আসাদুজ্জামান খান কামাল। তিনি বলছেন, খুনের ঘটনায় 3 জনকে আটক করেছে বাংলাদেশ। বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, নেপথ্যের কারণ পরে জানাবো। সামথিং রং, মানে কিছু একটা। আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে, এই ঘটনায় ভারতের কেউ জড়িত না। তো অনেক তথ্য আছে, তদন্তের স্বার্থে অনেক কিছুই বলা যাচ্ছে না। তিনি আরো বলেন, খুনের মোটিভ জানার কাজ চলছে, চিকিৎসার জন্য গিয়েছিলেন, বাংলাদেশিরাই হত্যার সঙ্গে জড়িত। কিন্তু যমুনা টিভির যে বলছেন যে 2 পক্ষেই জড়িত আছে, অর্থাৎ ভারতীয় নাগরিকও আছে, বাংলাদেশ আছে। তো কেন, কি কারণে, সেটা একটা প্রশ্ন। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমালোচনা করেছেন, বলছেন যে এমপিরাও সরকারের বন্ধু রাষ্ট্রের কাছে নিরাপদ নয়। অর্থাৎ ভারতে যে খুন হলেন একজন এমপি, এটা তো বড় ধরনের ঘটনা। ব্যাটারি বা মোটর চালিত রিক্সা চালকদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। গতকাল আমরা দেখেছি প্রধানমন্ত্রী এরকম একটা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের। আমি এটাকে স্পষ্টতই প্রধানমন্ত্রীর পরাজয় বলে দেখছি। মানে পরাজয় শব্দটা বর্তমানে যে ধরনের রেজিম ক্ষমতায় আছে তার সাথে যায়। এই শব্দটাই হয়তো একটা গণতান্ত্রিক সরকারের সাথে আমরা বলতাম না, কিন্তু এই সরকারের সাথে বলতে চাই। এখন প্রশ্ন হচ্ছে, এই পরাজয়টা কেন
প্রধানমন্ত্রী মেনে নিলেন, উনি পরাজয় স্বীকার করেছেন, মেনে নিয়েছেন বলে আমি মনে করি। আচ্ছা, জনাব ওবায়দুল কাদের কি বললেন আগে সেটা শুনি। উনি বলেছেন যে স্বল্প আয়ের মানুষের উপার্জনের সংকট আছে, জিনিসপত্রের দাম বাড়ছে, সে কারণে সেটা বিবেচনা করে প্রধানমন্ত্রী শহরের ভেতরে এই ব্যাটারি চালিত রিক্সা চলার অনুমতি দিয়েছেন, হাইওয়েতে চলবে না। হাইওয়েতে আসলে এটা নিষিদ্ধ হয়ে আছে, হাইকোর্টের একটা আদেশের ফলে হাইওয়েতে আপনি আসলে ব্যাটারি চালিত রিক্সা চালাতে পারেন না। কিন্তু দুটো তিনটা প্রশ্ন আছে। প্রথম কথাটা হচ্ছে, এই সিদ্ধান্তটা নেওয়া হলো, এই সিদ্ধান্তটা কি নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী জানতেন না? জনাব ওবায়দুল কাদের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন, তারপর বিআরটিএ প্রজ্ঞাপন জারি করেছে, তারপর সেটা নিয়ে অ্যাকশন শুরু হলো, এটা নিয়ে ধরপাকড় হলো। ধরপাকড়ের শুরুর 1-2 দিনও যে অনেক ঝামেলা হয়েছে তা না, তারপরে সে সমস্যা হলো। আচ্ছা, তারপর প্রথম দিন অবরোধ হলো মিরপুরে, 10 নম্বরে হলো, মিরপুরে বিভিন্ন জায়গায়, কালশি সহ বিভিন্ন জায়গায় পুলিশের সাথে মুহুর্মুহু সংঘর্ষ হলো, সব কিছু হলো। ওই দিনও প্রধানমন্ত্রী তার সিদ্ধান্তের কথা জানালেন না। মানে এতদিন পর্যন্ত কি উনি সিদ্ধান্ত জানতেন না যে কি হচ্ছে? উনি অত্যন্ত ওয়েল ইনফর্মড একজন মানুষ, মানে এটা তার কাছাকাছি কাজ করা মানুষরা বলেন উনি খুঁটিনাটি জানেন। এবং আওয়ামী লীগও সেটাই আমাদের সামনে ট্রাই করে যে এই দেশে গাছের পাতাও প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া নড়ে না, এই ধরনের একটা কথা বলার চেষ্টা, এবং টু সাম এক্সটেন্ট এগুলো সত্য, উনি জানেন। তার মানে প্রথম দিন সংঘাতের পর, সংঘর্ষের পরও তো প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানাননি। আর কথা হচ্ছে, রুটি রুটির সমস্যা আছে, মূল্যস্ফীতি আছে, এগুলোর জন্য সংঘর্ষ অবরোধ পর্যন্ত আসতে হবে কেন? যেদিন প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেদিনই এই তথ্য ওনার কাছে যাওয়ার কথা, উনি তখনই তো এটা নিষেধ করে দেওয়ার কথা, যদি ওনার অজ্ঞাতসারে এই সিদ্ধান্ত হয়ে থাকে। কিন্তু না, পরের দিন আবার এবার অনেকগুলো পয়েন্টে নামলো রিক্সা চালকরা, এবং তারপর এই সিদ্ধান্ত আসলো। তার মানেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সিদ্ধান্তের পক্ষে প্রধানমন্ত্রী ছিলেন এবং তাকে সেখান থেকে সরে আসতে হয়েছে এবং উনি পরাজিত হয়েছেন। এখন ব্যাপারটাকে পরাজয় কেন বলছি? একটা গণতান্ত্রিক সরকারের সময়ে বহু সময় গণতান্ত্রিক সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন হয়, সারা পৃথিবীতে হয়, ধর্মঘট হয়, অবরোধ হয়, হরতাল হয় আমাদের এই জোনে, এবং গণতান্ত্রিক সরকার বহু সময়ই এই দাবি দাওয়া মেনে নেয়। এবং তারা যেহেতু জনগণের সাথে ইন্টারাক্ট করতে চায়, জনগণের ভোট চায়, তাই তারা জনগণকে এই পরিমাণে বিক্ষুব্ধ করে ফেলে না যে এই মানুষজন তাদেরকে আর ভোট দেবে না। যেমন ধরুন, এরকম একটা আরবিট্রারি সিদ্ধান্ত একটা গণতান্ত্রিক সরকার হলে নিতই না। আমি গত ভিডিওতে এটা নিয়ে একটা ভিডিও করেছি, সেখানে বলেছি বহু রকমভাবে এগুলো আসলো, বহুজন আনলো, কথাবার্তা নাই। আপনি এন্ড ইউজার যারা রিক্সা চালকরা, তাদের পেটে লাথি মারলেন। একটা অংশ না হয় রিক্সা চালাতে পারলো না, সে অন্য কিছু করলো, কিন্তু বিরাট একটা অংশ নিজে ধার কর্য করে রিক্সা কিনেছিল, তার পেটে লাথি মারছেন। লক্ষ লক্ষ মানুষ যারা চালাচ্ছে, তাদের উপর ডিপেন্ডেন্ট, তাদের জীবনের সংকট আপনি তৈরিই করতেন না যদি একটা গণতান্ত্রিক সরকার হতেন, কিন্তু আপনি করলেন। এখন খুব এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করা একটা স্বৈরাচারী সরকারের জন্য খুব কঠিন। কেন কঠিন? গণতান্ত্রিক সরকার জনগণের অবরোধ, হরতাল, এই চাপ মেনে নিতে তার খারাপ লাগে না। সে বরং দেখাতে চায় যে আমি গণতান্ত্রিক, আমি তোমার এটা মেনে নিলাম, আমি গণতান্ত্রিক বলে মেনে নিয়েছি, তোমার কথায় আমি মাথা পেতে নিয়েছি। ইভেন জনগণ যদি ভুলও করে কোনো ক্ষেত্রে, গণতান্ত্রিক সরকারগুলো এটা মেনে নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এটা তার পরাজয় না, এটা বরং তাকে আরও শক্তিশালী করে তোলে মানুষের সামনে, যে দেখো আমি তোমার কথা শুনছি, দিস ইজ ওয়াই আমি একটা ডেমোক্রেটিক সরকার। কিন্তু স্বৈরাচারী সরকারগুলো আসলে জনগণকে প্লিজ করে ক্ষমতায় টিকে থাকে না। তার ক্ষমতায় টিকে থাকার ভিত্তি হচ্ছে তার শক্তি প্রদর্শন বা বল প্রয়োগ করার ক্ষমতা, এবং এই শক্তি প্রয়োগ করতে পারি আমি, এটাই তাকে ক্ষমতায় টিকিয়ে রাখে, তার আর কিছু নাই। সেটা সে তার দলের ক্যাডারদেরকে দিয়ে হোক, প্রশাসন দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, যেভাবেই হোক সে বল প্রয়োগ করতে পারে এবং বিভৎস রকম বল প্রয়োগ করতে পারে। তোমাকে পেটাতে পারি, আমি তোমাকে মামলা দিয়ে জেলে নিতে পারি, গায়েবী মামলা দিতে পারি, যে ঘটনা ঘটেও নাই সেটার জন্য মামলা দিতে পারি, আমি তুমি জামিন পেলেও কোর্টে দৌড় মারাতে পারি, আমি তোমাকে ধরে নিয়ে গিয়ে পেটাতে পারি, কাস্টোডিয়াল টর্চার বা হেফাজতে নির্যাতন করতে পারি, সর্বোপরি আমি তোমাকে খুন করে ফেলতে পারি, গুম করে ফেলতে পারি। এই যে বল প্রয়োগ করতে পারি, এটাই তার শক্তির জায়গা। এখন এই ধরনের সিচুয়েশন সরকারের পক্ষে পিছিয়ে আসা কঠিন, কারণ এতে তার বল প্রয়োগ করার যে সক্ষমতা আছে সেটা প্রশ্নের মুখে পড়ে, এবং এটা প্রশ্নের মুখে পড়া মানেই হচ্ছে আপনার ক্ষমতায় টিকে থাকা টাফ হবে। কেউ একজন যদি এরকম রাস্তায় নেমে সরকারকে একটা দাবি মানিয়ে ফেলতে পারে, ভবিষ্যতে আরও অনেক কিছু ঘটে যেতে পারে। সুতরাং আপনি এটা করতে চান না, কিন্তু আপনি আবার করেছেন। কেন করেছেন? আমি বহুবার আমার অন্তত কয়েকটা ভিডিওতে আমি তিউনিসিয়ার বেন আলী পতনের মোহাম্মদ বুয়াজিজির গল্প করেছিলাম। অ্যাপারেন্টলি 25-26 বছর ক্ষমতায় থেকে বেন আলী খুব শান্তিতে ছিলেন, তার কোনো রকম কোনো চ্যালেঞ্জ নেই, কোনো প্রবলেম নেই, মানুষ আনহ্যাপি, কিন্তু রাস্তায় কোনো মুভমেন্ট নেই। যেমন দেশের আওয়ামী লীগের লোকজন, দল করা লোক তো বটেই, সুশীলরাও বলে মাঝে মাঝে, কই সরকারের বিরুদ্ধে থেকে রাস্তায় নামে না, সরকারের প্রতি তো সবাই খুশি আছে, মানে শান্ত রাস্তা দেখলেই সবাই পক্ষে আছে। যাই হোক, ওই ঘটনাটা আমরা জানি। একজন স্ট্রিট ভেন্ডার মোহাম্মদ বুয়াজিজি এদের সাথে মিলবে, এই রিক্সা চালকদের সাথে। উনি ধারকর্য করে, তারিখটা সম্ভবত 16 ডিসেম্বর, ধারকর্য করে 17 ডিসেম্বর উনি রাস্তায় বরাবরের মতো বসেন। রাস্তায় বসা অবৈধ, কাগজে কলমে একই, রিক্সার মতো অবৈধ। তো যে রাস্তায় বসছেন এখানে অবৈধ ছিল, ওনাকে ধরে নিয়ে যায় পুলিশ, ওনার যে ওজন করার যন্ত্র সেটা আটকে ফেলে, সেটা ওনাকে দেয় না, উনি একটা জায়গায় বিচার নিয়ে যান, ওখানেও কোনো পাত্তা দেওয়া হয় না। উনি ধার করে এই কাজ করেছেন, উনি দেখলেন নিঃস্ব হয়ে গেছেন, উনি গায়ে আগুন ধরিয়ে দেন এবং 17 তারিখ আগুন দেন, 17 ডিসেম্বর 2010।
2011 4 জানুয়ারি তারিখটা, তার মানে 17 দিন পরে কিন্তু উনি মারা যান, মানে সাথে সাথেও মারা যান না। এই আগুন লাগানো তো প্রাথমিকভাবে বেন আলীর কিছু হয় নাই, এই খবরেও কিছু আসে যায় না, উনি মারা গেছেন 4 তারিখ। 4 তারিখেও কি কিছু হয়েছে? উত্তর হচ্ছে না। বেন আলীর ডেড বডি তার এলাকায় নিয়ে যাওয়া হয়, এটা তিউনিসে না, অনেক দূরের একটা জায়গায়। সেখানে যখন ডেড বডি গেল, সেখানে মানুষের মধ্যে এক ধরনের বিক্ষুব্ধতা তৈরি হলো, সেখানে মানুষ শাউট করলো, প্রটেস্ট করলো, সেটা আস্তে 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 ছড়াতে ছড়াতে রাজধানীতে আসে, এবং সেটা তখন একটা ম্যাসিভ প্রটেস্ট হয়ে দাঁড়ায়, যেটা সরকারের পতন, বেন আলীকে পালিয়ে বাঁচতে হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ঘটনা দেখার পর প্রত্যেকটা মানে স্বৈরাচারী সরকার একটা বোয়াজিজির ভূত দেখে। আমি মনে করি এই ভূতটাই আসলে এই পরাজয়টা স্বীকার করে নিতে বাধ্য করেছে প্রধানমন্ত্রীকে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।